হ্যাঁ। আদ্র, ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। এই সুযোগ কিন্তু দুবার নাও আসতে পারে। সুন্দরী নিজে তোমাকে প্রস্তাব দিয়েছে। আরে কি বলছো পলাশ ভাইয়া? এই শাকচুন্নিকে বিয়ে নিয়ে ভাববো? ও তো একটা পেতনি। সবাই হেসে উঠল। তখনই রাজু সাহেব অফিসের কিছু কাজের জন্য হৃদয়, রাহাত আর রুবেলকে ডেকে পাঠালেন তার ঘরে। আদ্র মোয়ের দিকে তাকিয়ে ভঙ্গিমা করে বলল, আচ্ছা আপু, আমার মনে হয় আকাশ ভাইয়ার চোখে সমস্যা আছে, তাই তো ওকে পছন্দ করেছে। নাকি এখন ওনার চোখ ঠিক হয়ে গেছে, তার কোনো খোঁজ খবর নেই? খোঁজ খবর থাকবে না কেন? একটু আগেও তো আকাশ আর তার বাবা এসেছিল আমাদের বাসায়। আকাশ দাদির হাত ধরে কত অনুরোধ করে গেল, দাদি প্লিজ আপনি আঙ্কেলকে বুঝান, আমি যেভাবেই হোক মুক্তিকে চাই। রেখা ভাবি আকাশকে নকল করে কথাটা বলল। রেখা ভাবির কথা শুনে মৌ, পলাশ, সুমি আর জুই জোরে হেসে ফেলল। আদ্র কোনো কথা বলল না। মুক্তি আর প্রিয়াও নীরব হয়ে রয়েছে। আদ্র মুস্কি হেসে বলল, দাদিকে যেহেতু রিকোয়েস্ট করেছে, তাহলে তো মনে হয় বিয়েটা হয়ে যাবে। আদ্র মুখটা মলিন করে কথাটা বলল, আকাশ ভাইয়া অনেক ভালো একটা ছেলে, উনি মুক্তকে খুব ভালো রাখবেন। কিন্তু মুক্ত, তুই যদি কি আকাশ ভাইয়ের কাছে ভালো থাকবি? ওনাকে ভালোবাসতে পারবি তো? আদ্র মুক্তির চোখে চোখ রেখে কথাটা বলল। মুক্তির সাথে সাথে চোখ সরিয়ে নিয়ে আশেপাশে সবার দিকে তাকালো। আদ্রর কথা শুনে সবাই হকচকিয়ে গেল। সবাই অবাক হলো। আদ্র মুক্তির মুখের সামনে এগিয়ে গিয়ে বলল, ভেবেচিন্তে নিস কিন্তু, দেখিস কোনো ভুল যেন না হয়ে যায়, তাই না প্রিয়া? শেষের কথাটা আদ্র প্রিয়ার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একটু মুচকি হেসে বলল। কথাটা বলে সাথে সাথে তার মুখটা মলিন হয়ে গেল। প্রিয়াও মুক্তির দিকে তাকিয়ে কোনো কথা বলল না। সবাই নীরবতা পালন করছে, কারো মুখে কোনো কথা নেই। একটু পর আদ্র সোফা থেকে উঠে দিলারা বেগমের ঘরে চলে গেল। একে একে সবাই উঠে চলে গেল। প্রেম ফোনে কথা বলে এসে দেখে ড্রয়িং রুমে কেউ নেই। সে একাই সোফায় বসে পড়ল। আদ্রকে দেখে সে কিছুতেই সমীকরণ মেলাতে পারছে না। আদ্র চোখে সে অন্য কিছু দেখতে পেয়েছে। মুক্তির চোখেও আদ্রর জন্য সে কিছু একটা খুঁজে পেয়েছে। সেটা কি ভালোবাসা নাকি গভীর বন্ধুত্ব? যে বন্ধুত্ব ভালোবাসাকেও হার মানায়। আদ্র মুক্তির ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে। মুক্তি 2 কাপ কফি নিয়ে তার ঘরের বারান্দায় এলো। আদ্র, এই নে কফি। আদ্র রাতের আকাশের দিকে তাকিয়ে আছে। আদ্র। মুক্তি একটু জোরে আদ্রকে ডাকলো। মুক্তির ডাক শুনে আদ্রর ধ্যান ভাঙল। আদ্র মুখটা অন্য পাশে ঘুরিয়ে হাত দিয়ে তার চোখ মুছে মুক্তির দিকে তাকালো। ও, তুই এসে গেছিস? মুক্তি আদ্রর দিকে কফির মগ বাড়িয়ে দিল। আদ্র কফির মগটা হাতে নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। কি হয়েছে তোর? কি আবার হবে? তুই ওই দিকে তাকিয়ে থাকলে আমি তোর সাথে কথা বলবো কিভাবে? আদ্র মুক্তির দিকে তাকিয়ে বলল। কি বলবি বলে ফেল। মুক্তি আদ্র দিকে তাকিয়ে আছে। আদ্র মুক্তির থেকে চোখ সরিয়ে নিল। মুক্তি হাসল। তুই আমার দিকে তাকাচ্ছিস না কেন? মুক্তি আদ্রর হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। আদ্র মুক্তির হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে একটু জোর গলায় বলল, না, আমি তোকে কতবার বলেছি তুই আমাকে টাচ করবি না। কেন? আমি তোকে টাচ করলে সমস্যা কোথায়? মুক্তি, আমরা আগের মতো ছোট নেই, আমরা এখন অনেক বড় হয়েছি। তোর আমাকে টাচ করা মানুষের চোখে খারাপ দেখাবে। মুক্তি আদ্রকে মুখ ভেঙচি কেটে কফির মগে চুমুক দিল। সে আদ্রর কথার কোনো গুরুত্বই দিল না। আদ্র মুক্তির দিকে তাকিয়ে হাসল। মুক্তি আর চোখে আদ্রর দিকে তাকালো। তারপর দুজনে একসাথে হাসল। আদ্র মনে মনে বলছে, আমি তোর উপর রাগ করে থাকতে পারি না কেন? আমি যে চাই আমি সব সময় তোর উপর রাগ করে থাকতে। মুক্তি আর আদ্র অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে গল্প করলো। তারপর রাতে আদ্র আর লায়লা বেগম খাওয়া দাওয়া শেষে সবার কাছে বিদায় নিয়ে চলে গেল। রাত 12টা বাজে। মুক্তি বিছানায় শুতে যাবে। ঠিক সেই সময় মুক্তির ফোন বেজে উঠল। মুক্তি ফোন হাতে নিতেই দেখলো প্রেম ফোন দিয়েছে। মুক্তি ফোন রিসিভ করলো না। প্রেম পরপর 7টা কল দেওয়ার পর মুক্তি ফোন রিসিভ করলো। কি হলো, কল রিসিভ করছো না কেন? আমার তো আপনার সাথে কোনো কথা বলার নেই, তাহলে কেন কল রিসিভ করব? কিন্তু আমার তো তোমার সাথে অনেক কথা বলার আছে। তুমি একটু ছাদে আসবে প্লিজ। কি? না, আমি ছাদে আসতে পারবো না। কেন? আসলে কি সমস্যা? দেখুন, এটা আপনার বাড়ি নয়, এখানে অনেক মানুষ থাকে।
কেউ আমাদের এত রাতে একসাথে দেখলে কি মনে করবে আপনি বুঝতে পারছেন? এই জন্যই তো বললাম ছাদে আসতে। এত রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, ছাদে আমাদের কেউ দেখবে না। প্লিজ একটিবার আসো না, বেশি সময় থাকতে হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি ফোনে বলুন কি বলতে চান। না, তুমি ছাদে আসো। আমি ছাদে আসতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি তোমার রুমে আসছি। কি? আপনি এত রাতে আমার রুমে কেন আসবেন? তুমি ছাদে আসতে চাইছো না তো আমি কি করব? আমি আসছি। আমার রুমের দরজা লক করা। তাহলে লকটা খুলে দাও। কেন? আপনার জন্য আমি দরজা লক খুলবো কেন? ওকে, নো প্রবলেম। আমি হাতুড়ি নিয়ে আসছি, দরজা লক ভাঙতে সহজ হবে। আপনি কি আমার সাথে মজা করছেন? তোমার মনে হয় আমি তোমার সাথে মজা করছি? তুমি মনে হয় আমাকে চিনতে পারোনি। আমি এক্ষুনি আসছি, তাহলেই তুমি আমাকে চিনতে পারবে। মুক্তি ভয় পেয়ে গেল, যদি সত্যি সত্যি লোকটা চলে আসে দরজার লক ভাঙতে। আচ্ছা ঠিক আছে, আমি ছাদে আসছি। প্রেম মুচকি হাসলো। তাড়াতাড়ি চলে এসো। কিছুক্ষণ পর মুক্তি ছাদে গিয়ে দেখে প্রেম আকাশের দিকে তাকিয়ে আছে। মুক্তি প্রেমের পেছনে গিয়ে দাঁড়ালো। প্রেম মুচকি হাসলো। মুক্তি এসেছে প্রেম টের পেয়েও সে পেছন ফিরে তাকাচ্ছে না। মুক্তি খুব অস্বস্তি বোধ করছে। সে একটা শুকনো কাশি দিল। প্রেম মুক্তির দিকে ফিরে তাকাতেই মুক্তি চোখ সরিয়ে ফেলল। প্রেম হাসলো। আপনি কি বলতে চান তাড়াতাড়ি বলুন প্লিজ, আমাকে যেতে হবে, কেউ দেখে ফেলতে পারে। মুক্তি এদিক ওদিক তাকিয়ে কথাগুলো বলছিল। প্রেম বুঝতে পারল মুক্তি খুব ভয় পাচ্ছে। আচ্ছা, একটা মেয়ে ভয় পেলে তাকে এত সুন্দর লাগতে হবে কেন? প্রেম মুক্তির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো, আপনি কিছু বলছেন না কেন? প্রেম এগিয়ে গিয়ে ছাদের দরজাটা লক করে দিল। কি হলো, দরজা লাগালেন কেন? কি করব? তুমি তো খুব ভয় পাচ্ছ। দরজাটা লাগিয়ে দিলেই কি ভয় চলে যাবে নাকি? আপনি কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলুন। প্রেম কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, মুক্তি, আর্দ্র তোমার কেমন বন্ধু? মুক্তি কিছুটা আশ্চর্য হয়ে বলল, হঠাৎ করে এই প্রশ্ন? আসলে তোমার আরো বন্ধুদের তো আমি দেখেছি। আমি কি বলতে চাইছি তুমি কি বুঝতে পারছো? আদ্র আর আমি ছোটবেলার বন্ধু। আচ্ছা, আদ্র কি শুধুই তোমার বন্ধু? না, আদ্র বন্ধু ছাড়াও আমার খালাতো ভাই। আপনি জানেন না? প্রেম এবার না হেসে পারল না। আপনি হাসছেন কেন? প্রেম মুক্তির দিকে এগিয়ে গেল। মুক্তি বুঝতে পারল প্রেম কিছু একটা করবে। সে দৌড় দিতে গিয়েও পারল না। প্রেম খপ করে তার হাতটা ধরে ফেলল। কি করছেন? আমার হাত ধরলেন কেন? ছাড়ুন আমাকে। মুক্তি শত চেষ্টা করেও প্রেমের বলিষ্ঠ হাতের সাথে পেরে উঠল না। প্রেম মুক্তির হাত ধরে টেনে তার কোমরের দুপাশে দু হাত দিয়ে চেপে নিজের বুকের সাথে মুক্তিকে মিশিয়ে নিল। মুক্তি প্রেমের শার্টের কিছু অংশ নিজের মুঠোর মধ্যে নিয়ে শক্ত করে ধরে আছে। দুজনেই চোখ বন্ধ করে আছে। একে অপরের সংস্পর্শে আসার সাথে সাথেই দুজনের শরীরে কাঁটা দিয়ে উঠল। প্রেম চোখ খুলে দেখে মুক্তি চোখ বন্ধ করে রেখেছে। তার ঠোঁট দুটো কাঁপছে। এই কাঁপা কাঁপা ঠোঁট দুটো যেন প্রেমকে ক্রমশই কাছে টানছে। ইচ্ছে করছে ভেজা ঠোঁট দুটোকে এক্ষুনি নিজের ঠোঁটের দখলে নিয়ে নিতে। মুক্তি একটু একটু করে চোখ খুলে প্রেমের চোখের দিকে তাকাতেই তার নেশা ভরা চোখে দেখে নিজের চোখ সরিয়ে নিল। মুক্তি নিজের সর্বস্ব শক্তি দিয়ে চেষ্টা করল নিজেকে প্রেমের কাছ থেকে ছাড়িয়ে নিতে, কিন্তু সে বিফল হলো। শুধু শুধু শক্তিগুলো কেন ব্যয় করছো? আমি না চাইলে তুমি আমার কাছ থেকে নিজেকে ছাড়াতে পারবে? তুমি এখন পুরো আমার দখলে। আর জানো তো, আমার পছন্দের জিনিস কখনো আমি নিজের দখল থেকে ছাড়ি না, যদি না আমার ইচ্ছে হয়। প্লিজ ছেড়ে দিন আমাকে। আপনার সাথে আর কখনো আমি দেখা করব না। তাই তুমি আমার সাথে দেখা না করে থাকতে পারবে? পাগলের মতো কথা না বলে আমাকে ছাড়ুন। আমি ঘরে যাব, আমার প্রচুর ঘুম পেয়েছে। তো ঘুমাও না তুমি আমার এই বুকে। এই বুকটা তো শুধু তোমার জন্যই হাহাকার করে। মুক্তি খুব লজ্জা পেয়ে গেল। প্রেম মুক্তির কপালে একটা চুমু খেল। প্রেমের ঠোঁটের স্পর্শ পেয়ে মুক্তি লজ্জাপতি গাছের মতো নুয়ে পড়েছে। মুক্তি, তুমি শুধু আমার, আমি তোমাকে আর কারো হতে দেব না। কাল তুমি যখন ডক্টর আকাশের বাড়িতে যাবে, তুমি শুধু আমার সাথে সাথেই থাকবে। আমার যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, আমি শুধু তোমার জন্য যাব। আকাশ যদি তোমার সাথে আলাদা করে কথা বলতে চায়, তুমি কিন্তু যাবে না। আমি কিন্তু তোমার দিকে নজর রাখবো। বুঝতে পেরেছো কি বলেছি? মুক্তি মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানালো। মুক্তি প্রেমের কথা শুনছে।
এটা দেখে প্রেম খুব খুশি হলো। প্রেম মুক্তির কপালে আবারও আরেকটা চুমু দিল, কিন্তু এবার সে খুব গভীরভাবে চুমুটা দিল। মুক্তির সাথে সাথে চোখ বন্ধ করে নিল। প্রেম মুক্তিকে ছাড়ার ইচ্ছে ছিল না, কিন্তু সে মুক্তিকে ছেড়ে দিল। প্রেমের হাত থেকে ছাড়া পেয়ে মুক্তির সাথে সাথে দৌড়ে ছাদের দরজা খুলে নিচে চলে গেল। মুক্তির যাওয়া দেখে প্রেম হাসল। মুক্তি খুব সুন্দর একটা গাউন পরেছে, হালকা মেকআপ করে খুব সুন্দর করে সেজেছে। এমনিতেই মুক্তির সাজতে খুব ভালো লাগে। রত্না বেগম মুক্তিকে সুন্দর একটা শাড়ি বের করে দিয়েছিলেন পরার জন্য, কিন্তু মুক্তির শাড়ি না পরে বলল, আমি কি শ্বশুর বাড়ি যাচ্ছি নাকি যে শাড়ি পরবো? রত্না বেগম হাসলেন। তিনি আর কিছু বললেন না। সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে বসে আছে। প্রেম মুক্তির দিকে তাকিয়ে চোখ পাকালো। প্রেমের চোখ পাকানোর মানে মুক্তি বুঝতে পারল না। আসলে মুক্তি এত সুন্দর করে সেজেছে দেখে প্রেমের রাগ হচ্ছে। রাজু সাহেব রুনা বেগমকে উদ্দেশ্য করে বললেন, রুনা, তোকে একটা কথা বলার ছিল। কি কথা বড় ভাই, বলো। আমাদের তো প্রেমের জন্য ভালো একটা মেয়ে দেখতেই হবে। আলতাফ সাহেবের ছোট মেয়েটাকে তুই দেখতে পারিস। মেয়েটা খুব সুন্দর আর খুব ভালো। আমার তো আলতাফ সাহেবের বাড়িতে যাচ্ছি, তুই এই ফাঁকে মেয়েটার সাথে কথা বলতে পারিস। তোর যদি ভালো লাগে তাহলে আমরা প্রেমের বিয়ের জন্য ওদের কাছে প্রস্তাব পাঠাবো। আমার মনে হয় ওনারা কোনো আপত্তি করবেন না। রুনা বেগম আর প্রেম তাদের কথায় একটু হকচকিয়ে গেল। হ্যাঁ, আমরা একটু আগেই এই ব্যাপারে কথা বলেছিলাম। আমরা সবাই মেয়েটাকে দেখেছি। বয়সে মুক্তি আমার প্রিয়ার সমবয়সী হবে। তুই মেয়েটাকে দেখ, ওর সাথে কথা বল। যদি তোর ভালো লাগে তাহলে এই বিষয়ে হলেও খুব ভালো হবে। রুনা বেগম ছেলের দিকে তাকালেন। প্রেম মাথা নিচু করে একপাশে দাঁড়িয়ে আছে। পরক্ষণেই ভাইদের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি মেয়েটাকে দেখব। মুক্তি আর চোখে প্রেমের দিকে তাকালো। প্রেম মাথা তুলে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। মুক্তির সাথে সাথে চোখ সরিয়ে নিল। আকাশদের বাড়ির বাগানের পাশের বড় জায়গাটায় জন্মদিনের অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে। চারদিকে স্টার আকৃতির ফেয়ারি লাইট দিয়ে সাজানো। আলোতে ঝলমল করছে পুরোটা জায়গা। বাগান থেকে ফুলের ঘ্রাণ মৌমাউ করে নাকে দোলা দিয়ে যাচ্ছে। কিছুটা দূরেই আকাশদের বাড়ির সবাই আর তাদের কিছু আত্মীয় স্বজন দাঁড়িয়ে যার যার মতো করে আড্ডা দিচ্ছিল। ঘরোয়াভাবেই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। বেশি মানুষকে দাওয়াত করা হয়নি। ঘনিষ্ঠ আত্মীয় স্বজনই সেখানে উপস্থিত ছিল। মুক্তিসহ তার বাড়ির লোক গাড়ি থেকে নামতেই আকাশ আর তার পরিবারের সদস্যরা এগিয়ে এলেন। সবাই সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করল। আলতাফ সাহেব রাজু সাহেবকে উদ্দেশ্য করে বললেন, আমরা আপনাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। সরি, আসলে আমাদের একটু দেরিই হয়ে গেছে। আকাশের মা আয়েশা বেগম মুক্তির কাছে এগিয়ে গেলেন। মুক্তি আয়েশা বেগমকে সালাম দিল। আয়েশা বেগম সালামের উত্তর দিলেন। খুব সুন্দর লাগছে আমার মুক্তি মাকে। এ কথা বলে তিনি আকাশের দিকে তাকালেন। আকাশ শেষে মাথা নামিয়ে নিল। ওনাদের ভিতরে নিয়ে যাও। এখানে দাঁড় করিয়ে রাখবেন না। এখানে দাঁড় করিয়ে রাখবে নাকি? হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম। চলুন আমরা বাড়ির ভেতরে যাই। সবাই বাড়ির ভেতরে চলে গেল। বিশাল বড় বাড়ি। বাড়ির ভেতরেও হালকা সাজানো হয়েছে। আয়েশা বেগম মুক্তিকে হাত ধরে বাড়ির ভেতরে ঢুকালেন, যেন নতুন বউ বাড়ির ভেতরে ঢুকছে। আয়েশা বেগম মুক্তিকে বাড়িটা দেখিয়ে বললেন, দেখো মা, এত বড় বাড়িতে আমি আরশি বাবা আর আরোহী থাকি। আকাশ বিদেশ থেকে আসার পর বাড়িটা কিছুটা ভর্তি হয়েছে, কিন্তু ছেলেটা তো বাড়িতে বেশি সময় থাকেই না, এখানে ওখানে ছোটাছুটি করে। তাই আমি আরশির বাবাকে বলছি আমাকে খুব সুন্দর দেখে একটা বউ এনে দাও, যে এই সারাটা বাড়ি মাতিয়ে রাখবে। এই কথা বলে তিনি মুক্তির মুখের দিকে তাকালেন। মুক্তি কিছুটা লজ্জা পেয়ে গেল। প্রেম রাগে কটমট করছে। প্রিয়া তার ভাইয়ের রাগ বুঝতে পেরে প্রেমকে বলল, ভাইয়া, তুমি এই ব্যাপারগুলো নর্মাল ভাবে নেওয়ার চেষ্টা করো। দেখো, তোমার আগে মুক্তির জীবন ডক্টর আকাশ এসেছে, আর তোমার ব্যাপারটাও কেউ জানে না। তাই তুমি এমন কিছু করো না যাতে মা আর মামাদের মাথা নিচু করতে হয়। প্লিজ ভাইয়া। প্রেম কোনো কথা বলল না। সবাই ড্রয়িং রুমে বসলো। আকাশের বড় বোন আরশি আর ছোট বোন আরোহী ছুটে এলো। তোরা পার্লার থেকে চলে এসেছিস, দেখ কারা এসেছে। আরশি আর আরোহী সবাইকে সালাম দিল। আরশি মুক্তির কাছে গিয়ে বসলো। আরশি মুক্তিকে দেখে খুব খুশি হলো। আকাশ আমাকে তোমার ছবি পাঠিয়ে দিল। ছবি দেখেই আমার খুব পছন্দ হয়েছে। এখন তো দেখছি তুমি ছবির থেকেও অনেক সুন্দর। আরশির কথা শুনে আকাশ বাংলা পাঁচের মতো করে ফেলল। আরশি তো হাটে হাড়ি ভেঙে দিল। সবাই জেনে গেল আকাশের কাছে মুক্তির ছবি আছে।
প্রেম তো দাঁতে দাঁত চেপে বসে আছে। মনে হচ্ছে তার দাঁতগুলো আজ আস্ত থাকবে না, সব রাগ দাঁতের উপর দিয়ে যাচ্ছে। আরোহী মুক্তির কানে কানে গিয়ে বলল, আমি তোমাকে ভাবি বলে ডাকবো নাকি নাম ধরে ডাকবো? অবশ্য ভাইয়া বলেছে তোমাকে ভাবি বলে ডাকতে, আর সেই জন্য আমি ভাইয়ার কাছ থেকে মোটা অঙ্কের ঘুষও খেয়েছি। এখন কি করব চিন্তা করছি। মুক্তি হেসে বলল, তুমি আমাকে নাম ধরে ডাকবে। আচ্ছা ঠিক আছে, পরে যদি ভাইয়া আমার কাছ থেকে ঘুষের টাকা নিতে চায় তাহলে তুমি ভাইয়াকে খুব করে বকা দিবে, তাহলে আর টাকা নিতে পারবে না। মুক্তি, আরোহী আর আরশি একসাথে হেসে উঠল। তাদের দেখে আলতাফ সাহেব আর আয়েশা বেগম খুব খুশি হলেন। অনেক রকমের নাস্তা দেওয়া হলো সবার সামনে। আলতাফ সাহেব ওনার সব আত্মীয় স্বজনদের ডেকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। আয়েশা বেগম ওনার সব আত্মীয় স্বজনদের ইশারা দিয়ে মুক্তিকে দেখালেন। সবাই আশ্বস্ত করল সবারই পছন্দ হয়েছে। কিছুক্ষণ পর আকাশ আরোহীকে চোখে ইশারা করে উপরে চলে গেল। আরোহী এই কথা বলে মুক্তিকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই হাত ধরে টেনে নিয়ে গেল। আরোহী একে একে তাদের সব রুমগুলো দেখিয়ে শেষে আকাশের রুমে মুক্তিকে নিয়ে ঢুকলো। ঢোকার সাথে সাথে মুক্তি বুঝতে পারলো এটা আকাশের রুম, কারণ রুমে আকাশের অনেক বড় একটা ছবি টাঙানো ছিল। এটা যেন কার ঘর? এটা আমার একমাত্র ভাইয়ার ঘর। এই ঘরটা একটা জিনিসের মিসিং আছে, তুমি বুঝতে পারছো সেটা কি? না, আমার কাছে তো সব ঠিকই লাগছে। তুমি তাহলে ধরতেই পারোনি, এই ঘরটাতে একটা বইয়ের মিসিং আছে। আর সেই মিসিংটা আপাতত পূর্ণ হয়েছে। এই কথা বলতে বলতে আকাশ বারান্দা থেকে ঘরে ঢুকলো। মুক্তি আকাশকে দেখে চমকে গেল। আপনাকে তো নিচে দেখেছিলাম, আপনি উপরে কখন এলেন? তাহলে কি আমি ধরে নিব যে তুমি এত মানুষের মধ্যেই আমাকে দেখছিলে? আকাশের এই কথা শুনে মুক্তি চুপ হয়ে গেল। আরোহী হাসলো। তোমরা একটু কথা বলো, আমি বাইরে দাঁড়াচ্ছি। এই না আরোহী, তুমি যেও না। কিন্তু আরোহী নিজের থেকে মুক্তির হাত ছাড়িয়ে নিয়ে কিছু না শুনেই চলে গেল। আকাশ ঘরের দরজাটা লাগিয়ে দিল। কি করছেন? পুরো বাড়িতে মেহমান কেউ দেখে ফেললে কি মনে করবে? কেউ দেখবে না। না না না, আপনি দরজাটা খুলে দিন, আমি চলে যাব। তুমি তো টেনশন করছো কেন? হ্যাঁ, কেউ দেখবে না তো, সবাই নিচে আছে, এখন কেউ উপরে আসবে না। মুক্তি তার দুহাত মোচড়াচ্ছে, সে খুব অস্বস্তি বোধ করছে। আকাশ দেখে হাসলো। আচ্ছা, আমাকে এখানে কেন নিয়ে এলেন? আমি তোমাকে কোথায় নিয়ে আসলাম? তুমিই তো আমার ঘরে আসলে। আমাকে কি আপনার বোকা মনে হয়? আমি কিছু বুঝি না। ও, তাহলে তুমি আর কি কি বোঝো? মুক্তি কিছু বলল না। আকাশ হাসলো। তুমি দাঁড়িয়ে আছো কেন? এখানে একটু বসো না। আকাশ বিছানা দেখিয়ে মুক্তিকে বসতে বলল, কিন্তু মুক্তি বসলো না। আকাশ মুক্তি থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। মুক্তি, আমি ভেবেছিলাম তুমি আমাদের বাড়িতে আজ শাড়ি পরে আসবে। এটা ভাবার কারণ? কারণ ভবিষ্যতে এটা তোমার শ্বশুরবাড়ি হতে চলেছে। তুমি আজ প্রথমেই বাড়িতে আসলে, তোমার শাড়ি পরেই আসা উচিত ছিল, বুঝছো? আকাশ মুস্কি হেসে কথাটা বলল। ঠিক আছে, আগে হোক, তারপর শাড়ি পরে আসবো। উফ, সেই সময়টা যে কখন হবে আল্লাহই জানেন। আমি তো সেই দিনটার অপেক্ষায় আছি। মুক্তি আকাশের চোখে মুখে অন্যরকম এক নেশা দেখতে পেল। আকাশ অপলক দৃষ্টিতে মুক্তির দিকে তাকিয়ে আছে। মুক্তি তার চোখ সরিয়ে নিল। তুমি এত সুন্দর কেন মুক্তি? তোমাকে আমি যে রূপেই দেখি সেই রূপেরই বারবার প্রেমে পড়ে যাই, আর আমি সারাটা জীবন ধরে শুধু তোমার ওই প্রেমে পড়তে চাই। তুমি কি আমার হবে মুক্তি? জানি না। আকাশ হাসলো। আকাশ তার কাঠের আলমারি থেকে একটা ব্যাগ বের করলো। ব্যাগটা মুক্তির দিকে এগিয়ে দিয়ে বলল, আমি এটা আমার প্রতি রাতের স্বপ্নে আসা সেই স্বপ্নচারিণীর জন্য নিয়ে এসেছি। জানি না তার পছন্দ হবে কি না, তবুও একটা দিনও যদি সেটা পরে আসে আমি খুব খুশি হব। কি আছে এটাতে? খুলেই দেখে নাও। মুক্তি ব্যাগটা খানিকটা ফাঁক করে দেখে একটা শাড়ি। কিন্তু আমার তো অনেক শাড়ি আছে। তাতে কি, আমি এটা তোমাকে দিয়েছি, তুমি এটা পরবে, কেমন? আমি এটা এখন নিতে পারবো না। কেন? দেখুন, আমি এখানে খালি হাতে এসেছি। এখন যদি আমার হাতে এই ব্যাগটা সবাই দেখে তাহলে জিজ্ঞেস করবে কে আমাকে এটা দিয়েছে। আমি তখন কি বলবো? বলবে আমি দিয়েছি। কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ব্যবস্থা করছি। কি করবেন? করব কিছু একটা, তুমি এটা আমার কাছে দাও। মুক্তি ব্যাগটা আকাশের হাতে দিল। আমি এখন যাব, প্লিজ, আমার খুব ভয় করছে। আচ্ছা ঠিক আছে, তুমি ভয় পেও না, তুমি একটু দাঁড়াও, আমি দেখি বাইরে কেউ আছে কিনা।
ওদিকে হঠাৎ করে প্রেমের চোখ পড়ল মুক্তির নিচে কোথাও নেই। সে আকাশকেও নিচে কোথাও দেখতে পেল না। সে পাগলের মতো মুক্তিকে আশেপাশে সব জায়গায় খুঁজল, কিন্তু কোথাও খুঁজে পেল না। সে সিঁড়ি দিয়ে উপরে আসতেই দেখে আকাশ, মুক্তি আর আরোহী দাঁড়িয়ে আছে। মুক্তি আর আকাশ যতক্ষণ রুমে ছিল প্রেম সেটা দেখতে পায়নি, তার আগেই তারা রুম থেকে বেরিয়ে গেছে। আকাশ মুক্তিকে আরোহীর কাছে রেখে অন্য সিঁড়ি দিয়ে নিচে চলে গেল। প্রেম মুক্তির সাথে আকাশকে দেখে রাগে তার সারা শরীরের রক্ত গরম হয়ে গেল। শরীরের প্রতিটি রগ যেন ফেটে বেরিয়ে যেতে চাচ্ছে। সঙ্গে সঙ্গে তার চোখ লাল হয়ে গেল, চোখ থেকে যেন এই মুহূর্তে রক্ত বের হবে। মুক্তি আরোহীর সাথে হাসতে হাসতে সামনে এগোতেই প্রেমকে দেখে তার পা থেমে গেল, মুখটার সাথে সাথে মলিন হয়ে গেল। প্রেমের চোখ দেখে ভয়ে মুক্তির শরীর কাঁপছে, তার পা যেন নিস্তেজ হয়ে পড়েছে, সে হাঁটতে পারছে না। প্রেম কোনোভাবে নিজেকে সামলে নিচে চলে গেল। কি হলো মুক্তি, চলো। তুমি নিচে যাও, আমি একটু পরে আসছি। কেন, তোমার কি শরীর খারাপ লাগছে? না, এমনিতেই, তুমি যাও, আমার সমস্যা হবে না। আরোহী নিচে চলে গেল। মুক্তি উপর থেকে দেখতে পেল প্রেম কারোর সাথে কোনো কথা না বলে বাড়ি থেকে বের হয়ে গেল। প্রেম চলে যাওয়ার পর মুক্তি নিচে নেমে এলো। রত্না বেগম আরোহীকে কাছে ডাকলেন। এসো আরোহী, তোমার সাথে পরিচয় করিয়ে দেই। রত্না বেগম রুনা বেগম আর প্রিয়াকে দেখিয়ে বললেন, উনি হচ্ছেন আমার ননদ, আর ও প্রিয়া আমার বাগ্নী। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? জি আন্টি, ভালো। আন্টি, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না মা, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। ও আমার মেয়ে প্রিয়া। মুক্তি আর প্রিয়া একই সাথে একই কলেজে পড়ে। ও, মুক্তি তাহলে আপনাদের বাসায় থাকে? রুনা বেগম হেসে বললেন। হ্যাঁ। আরোহী প্রিয়ার কাছে গিয়ে গল্প জুড়ে দিল। কি, কেমন লাগলো? ভালো তো, খুব ভালো। তো প্রেমকে ডেকে একটু পরিচয় করিয়ে দাও না, প্রেমের পছন্দই তো সবার আগে। রুনা বেগম কিছু বললেন না। রত্না বেগম আশেপাশে তাকিয়ে বললেন, প্রেম কোথায়? প্রেমকে একটা ফোন দাও। হ্যাঁ, এই ছেলেটা যে কোথায় গেল। আচ্ছা, আমি একটা ফোন দেই। রুনা বেগম ফোন বের করে প্রেমের ফোনে কল দিল। হ্যাঁ মা, বলো। তুই কোথায় বাবা? আমি তো তোকে দেখতে পাচ্ছি না। আমি বাড়ির বাইরে আছি মা। বাড়ির বাইরে কি করছিস তুই? এটা মোটেও ভালো দেখাচ্ছে না বাবা, তুই তাড়াতাড়ি চলে আয়। প্রেম একটু বিরক্তি নিয়ে বলল। আচ্ছা ঠিক আছে, আসছি। প্রেম কিছুক্ষণ পরে ফিরে এলো। রুনা বেগম প্রেমের কাছে গিয়ে বলল, তোর কি শরীর খারাপ লাগছে? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? না মা, আমি ভালো আছি। রত্না বেগম প্রেমকে দেখতে পেয়ে সুমিকে ডেকে বললেন প্রেমকে আরোহীর সাথে পরিচয় করিয়ে দিতে। প্রেম, তুমি এসেছো? তোমাকে কখন থেকে খুঁজছি। কেন ভাবি? এসো, একজনের সাথে তোমার পরিচয় করিয়ে দেই। একটু দূরে মুক্তি, আরোহী, প্রিয়া, মৌ আরো সবাই দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। মুক্তি দূর থেকে প্রেমকে দেখতে পেয়ে একটু ঘাবড়ে গেল। সুমি ভাবি প্রেমকে এক প্রকার ধরেই নিয়ে এলো। মুক্তি আর চোখে প্রেমের দিকে তাকালো, কিন্তু প্রেম মুক্তির দিকে তাকাচ্ছেই না। সুমি আরোহীকে উদ্দেশ্য করে বলল, আরোহী, তোমার সাথে একজনের পরিচয় করিয়ে দিতে এসেছি। আরোহী উৎসাহ নিয়ে সুমি ভাবির দিকে তাকালো। এই যে, উনি হলো আমার দেবর। ফুপুমণিকে তো তুমি অলরেডি চিনেই ফেলেছ। ও হচ্ছে আমাদের একমাত্র ফুপিমণির একমাত্র ছেলে, প্রিয়ার বড় ভাই। কানাডা থেকে পড়াশোনা শেষ করে এসেছে, এখন নিজের ব্যবসা দেখাশোনা করবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি ভালো, আপনি ভালো আছেন? প্রেম এই কথাটা একটু জোরে জোরে বলল, যাতে মুক্তি শুনতে পায়। আরোহী কিছুটা লজ্জা পেল। এই আরোহী, চলো এইদিকে যাই, ওই দিকটা খুব সুন্দর। এই প্রেম, তুমিও চলো আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, চলুন, তোমরাও চলো। আরোহী সবাইকে উদ্দেশ্য করে বলল, আমরা যাব না, তুমি যাও, আমরা এখানেই ঠিক আছি। কিন্তু আর কিন্তু করতে হবে না, ওরা যাবে না, আমি তো তোমার সাথে যাচ্ছি। এই প্রেম, তুমিও চলো। প্রেমও বাধ্য ছেলের মতো সুমির পেছন পেছন গেল, আর সুমি ভাবি আরোহীর হাত ধরে নিয়ে গেল। প্রিয়া তো অবাক হয়ে আছে তার ভাইকে দেখে, কতটা বাধ্য ছেলের মতো চলে যাচ্ছে আরোহীর সাথে কথা বলতে। সুমি ভাবি প্রেম আর আরোহীকে কিছু একটা বুঝিয়ে ওদের কাছ থেকে সরে গেলেন। প্রেম আরোহীর সাথে খুব হেসে হেসে কথা বলছিল। মুক্তি দূর থেকে তাদের দেখছিল। আমি বুঝলাম না, ভাইয়া আরোহীর সাথে এত হেসে হেসে কথা বলছে কেন? ভাইয়া তো এভাবে কোনো মেয়ের সাথে কথা বলে না। বুঝতে পারছিস না? তোর ভাই আর আরোহীকে পছন্দ হয়েছে, এখন ফুপুমণিকে বলে বিয়ের ব্যবস্থা করে। বাজে কথা বলবি না, ভাইয়া তোকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না।
আসলে তোর ভাইয়াকে তুই চিনতে পারিসনি। আর সমস্যা কি, আরোহী তো খুব সুন্দর আর ভালো একটা মেয়ে। ওদের বিয়েটা হলে ভালোই হবে। দূর, তোর সাথে আসলে কথা বলাই উচিত না। প্রেম আর আরোহীর কথা বলাটা সবারই নজরে পড়েছে। প্রেম খুব রোমান্টিক মোডে আরোহীর সাথে কথা বলছিল। এমনিতেই প্রেমকে দেখেই মেয়েরা প্রেমে পড়ে যায়, আর সেই ছেলে যদি একটু রোমান্টিক মোডে কথা বলে তাহলে কি হবে সেটা বোঝাই যাচ্ছে। আরোহীর সেই অবস্থা হয়েছে। রুনা বেগম দূর থেকে প্রেম আর আরোহীকে দেখছিলেন। তিনি মনে মনে ভাবছেন, ছেলেটা কি তাহলে আরোহীকে পছন্দ করে ফেলেছে? তাহলে কি আমার মনের আশা মনেই থেকে যাবে? আকাশ তার বোনের ছেলেকে কোলে করে মুক্তির কাছে নিয়ে এলো। মুক্তি আদর করে ছেলেটাকে কোলে নিল। তোমার নামটা কি আমাকে বলা যাবে? আমার নাম রাজ। একটু থেমে থেমে কথাগুলো বলল। আসলে ও বাংলাটা একটু কম বলতে পারে। সেটাই স্বাভাবিক। মুক্তি রাজের উদ্দেশ্যে বলল, আমার কাছে একটা পুতুল আছে, তুমি দেখবে? মুক্তি পুতুলকে ডাক দিল। আকাশ পুতুলকে কোলে নিল। এই যে আমার পুতুল। এটা তো একটা মানুষ। না, এটা তো একটা পুতুল, তুমি দেখতে পাচ্ছ না? এই যে একটা পুতুল আর তুমি একটা পুতুল। আমি পুতুল না, আমি রাজ। আকাশ, মুক্তি আর বাকি সবাই হেসে উঠল। প্রেম দূর থেকে মুক্তি আর আকাশকে দেখছিল। আরশিও তার হাজবেন্ডকে মুক্তির সাথে পরিচয় করিয়ে দিল। আয়েশা বেগম আলাদা করে মুক্তির সাথে কথা বলছেন। তিনি আকাশকে ইশারা দিয়ে নিজের কাছে ডেকে নিলেন। আমাদের বাড়িটা তোমার কেমন লাগছে মা? ভালো আন্টি, আর এখানে সবাই খুব ভালো। সবাই কি বলেছে জানো? মুক্তি উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বলেছে? সবাই বলেছে তাদের সবারই তোমাকে খুব পছন্দ হয়েছে। মুক্তি একটু লজ্জা পেয়ে গেল। আয়েশা বেগম আর আকাশ হাসলো। এখানে যারা আছে সবাই আমাদের ঘনিষ্ঠ আত্মীয়। আমাদের এই অনুষ্ঠানের মূল কারণ হলো তুমি। এই অনুষ্ঠানের বাহানায় তোমাকে আমাদের বাড়িতে নিয়ে এসে আমাদের আত্মীয় স্বজনদের দেখালাম। আসলে ওনারা চাইছিলেন তোমাকে দেখতে। মুক্তি মাথা নুয়ে রেখেছে। আয়েশা বেগম মুক্তির হাত ধরে বললেন, তুই আমার এই ঘরে আসবি তো মা, আমার এই পাগলটার বউ হয়ে? আমার এই পাগলটা তোকে খুব ভালোবাসে। আমার আকাশ ছোট থেকে আজ পর্যন্ত আমার কাছে কিচ্ছু চাইনি। এই প্রথম তোকে দেখে আমার ছেলেটা আমার কাছে তোকে চেয়েছে। আমি জানি না আমার ছেলের চাওয়া আমি পূরণ করতে পারবো কিনা, আল্লাহ তোমাদের জোড়া একসাথে লিখেছেন কিনা, কিন্তু আমি প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করি যাতে আমার ছেলের মনের আশা পূরণ হোক। মুক্তি কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। আয়েশা বেগম আকাশ আর মুক্তিকে রেখে চলে গেলেন। আলতাফ সাহেব আয়েশা বেগমকে ডেকে ইশারা দিয়ে প্রেমকে দেখালেন। কি ইশারা দিচ্ছ? আমি কিছুই বুঝতে পারছি না। আরে ওই যে আহরির সাথে যে ছেলেটা কথা বলছে তাকে চিনেছো? না, আমি চিনতে পারিনি। ওই ছেলেটা হলো রুনার একমাত্র ছেলে। কানাডা থেকে পড়াশোনা করে এসেছে। এখন বাবার বিশাল ব্যবসা দেখাশোনা করবে। বিদেশেও ওদের ব্যবসা আছে। তাই? তাহলে তো খুব ভালো ছেলে। ছেলেটা দেখতেও খুব সুন্দর, তাই না? আরোহী আর প্রেম কি সুন্দর করে হেসে কথা বলছে দেখেছো? আমার মনে হয় তোমার মেয়ের জন্য ও বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসতে পারে। ছেলেটাকে না আমার খুব ভালো লেগেছে। আমাদের আরোহীর জন্য যদি সত্যি সত্যি বিয়ের প্রস্তাব পাঠায় তাহলে আমি এখানে অমত করব না। তুমি অমত করলে আমি শুনবো নাকি? এত ভালো ছেলে কখনো কেউ হাতছাড়া করে? আলতাফ সাহেব আর আয়েশা বেগম হাসলেন। প্রেম মুক্তিকে দেখিয়ে দেখিয়ে আরোহীর সাথে হেসে হেসে কথা বলছিল, যাতে মুক্তি জেলাস ফিল করে। কিন্তু মুক্তি তো জেলাস ফিল করছিল না, উল্টো সে প্রেমের দিকে তাকালোই না। অনেক রাত পর্যন্তই সবাই আকাশদের বাড়িতে ছিল। প্রেম যতক্ষণ পর্যন্ত আকাশদের বাড়িতে ছিল ততক্ষণ পর্যন্ত সে আরোহীর সাথেই ছিল। পরের দিন সকালে সুমি ভাবি মুক্তির ঘরে ঢুকলো। মুক্তি, কি করছিস? মাত্র গোসল করে বের হলাম, আজ মুক্তমণিতে যাব। আচ্ছা ভাবি, ওরা তো যাওয়ার কথা ছিল, তুমি কি জানো ওরা কি যাবে আমাদের সাথে? মনে হয় যাবে। তোমার হাতে কি? তোমার হাত পেছনে কেন? সুমি ভাবি হাতের ব্যাগটা মুক্তির সামনে আনলো। এই নে, এইটা তোর। কাল রাতে আকাশ মহাশয় এটা আমাকে তোকে দিতে বলেছে। মুক্তি বুঝেও না বোঝার ভান করে বলল, কি এটা? আর তুমি এটা কেন এনেছো? এনেছি তো কি হয়েছে? ছেলেটা নিজে পছন্দ করে তোর জন্য এটা কিনেছে।
আর আমি আনবো না? বেশি ন্যাকামো না করে ধর এটা, আমি যাই। সুমি ভাবি মুক্তির হাতে ব্যাগটা দিয়ে চলে গেল। আদ্র, প্রেম, পলাশ, মৌ আর প্রিয়া ড্রয়িং রুমে রেডি হয়ে বসে আছে। রত্না বেগম মুক্তিকে কিছু একটা বলতে বলতে দিলারা বেগমের ঘর থেকে বের হয়ে এলেন। প্রেম আর চোখে মুক্তির দিকে তাকালো। মুক্তির লং টপসের সাথে জিন্সের প্যান্ট পরেছে, ওড়নাটা গলায় পেঁচিয়ে দুদিকে ফেলে রেখেছে, চুল উপরে তুলে বেঁধে পিছন থেকে ছেড়ে দিয়েছে, মাথায় সানগ্লাস। প্রেম মুস্কি হেসে চোখ নামিয়ে নিল।